আগে মিজোরামের পারমিটগুলো বানাতে মাত্র 2000 টাকা লাগতো। বর্তমান অবস্থায় একজন শ্রমিক মানুষ তার পারমিট বানাতে 10,000 টাকা প্রয়োজন হয় এবং 6 মাস পর পর তা রিনিউ করার জন্য মিজোরাম সরকার আদেশ দিয়েছে। তাহলে আপনি আমাদের আসাম সরকারের একজন মাননীয় সাংসদ, এ ব্যাপারে আপনি কি করলেন বা কি করবেন, আপনার কাছ থেকে স্পষ্টীকরণ চাই। নিয়ারেস্ট যেটা মানে জংশন, এটা হইল গিয়ে বারিগ্রাম। বারিগ্রাম জংশনও দূরপাল্লার যে ট্রেন যেগুলা বেঙ্গলোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, মানে যেগুলা দূরপাল্লা ট্রেন আছে ও ট্রেনগুলার মানে 2 মিনিটের লাগি এটলিস্ট 2 মিনিটের একটা স্টপেজ মানে বারিগ্রাম। এটা দীর্ঘদিনের একটা দাবি চলে। এই দাবি সম্পর্কে আপনিও নিশ্চয়ই অবগত আছেন, আপনার কাছেও 1বার না 2বার যাওয়া হয়েছে। তো এটা এখনো পর্যন্ত এটা মানে হয়েছে না, দাবিটা পুরা হয়েছে না। এমপি মহোদয়ের কাছে আরেকটা অভিযোগ হইল গিয়া যে আপনার পার্টির অনেক সময় অনেক বিধায়ক বা প্রাক্তন বিধায়ক বা মানে অনেক অফিস বিয়ারার বা কার্যকর্তা এরা অনেক সময় দেখা যায় কিছু কন্ট্রোভার্সিয়াল কোনো স্টেটমেন্ট দেন মিডিয়ার সামনে, যেটা মানে একটা হুলস্থুল বা আলোড়ন সৃষ্টি হয় পুরা মানে সমগ্র আসাম হোক বা ইন্ডিয়াতে হোক। বাট আপনার ক্ষেত্রে এই জিনিসটা তোরা ডিফারেন্ট দেখা যায়। আজকে পর্যন্ত এজ অফ নাও মানে আপনি এই ধরনের কোনো মিডিয়ার সামনে কোনো স্টেটমেন্ট দেন না যে স্টেটমেন্টের কারণে যে হিন্দু মুসলিম বা এই ধরনের কোনো একটা মানে রিলিজিয়াস ইস্যু ক্রিয়েট হয়। এটার কারণটা কি? মানে আপনি এখানে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিসও যাই না, মানে আপনার ডরাইন না কি কারণে আপনি এটা করতে চাই না? এই কন্ট্রোভার্সিয়ালে যাওয়ার দরকারটা কি? ওটা গেলে কি ফায়দা আছে? আমি তো মনে করি কন্ট্রোভার্সিয়াল করা আর ক্ষতি কারক। কারণ এই কন্ট্রোভার্সিয়াল স্পিচের উপরে হয়তো দাঙ্গা হতে পারে। এটা কন্ট্রোভার্সিয়াল স্পিচ দেওয়া তো খারাপ জিনিস। আমি তো কোনোদিন খারাপে যাই না। কন্ট্রোভার্সিয়াল স্পিচ দিলে দাঙ্গা হবে, হাঙ্গামা হবে, এটা তো খারাপ জিনিস। গতিকে আমার মানুষ বা বানিয়েছে, এমপি বানিয়েছে, আমার তো দাঙ্গা লাগানোর কাম নাই যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবো। সেই ধরনের পলিটিক্স আমি করি না। হয়তো কেউ পলিটিক্স এরকম করে, দাঙ্গা লাগিয়ে পলিটিক্স করে হয়তো ভোট পায়। আমার বিনা দাঙ্গা লাগিয়ে আমি পলিটিক্স করি। দাঙ্গা মানুষের ক্ষতি আমি কোনোদিন করতে চাই না, জীবনেও করিনি আমি মানুষের ক্ষতি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে। এর জন্য আমি কন্ট্রোভার্সিয়াল স্পিচ দেই না। আপনার উপরে আমার অভিযোগ হলো আপনি সরকারের পরিবর্তনের সাথে দল পরিবর্তন করেন। 2024-এ কেন্দ্রে কংগ্রেস সরকার আসলে আপনি কি আবারও কংগ্রেসে ভিড়বেন? সেটা কথা সরকারের সঙ্গে নাই। আমি যখন বিজেপিতে জয়েন করেছিলাম তখন এখানে কংগ্রেসের সরকার ছিল। আমি বিজেপি সরকার আসবে কিনা সেটা আসামের কোনো মানুষই জানে না। আসামের সব মানুষ জানে যেখানে কংগ্রেসের গভর্নমেন্ট থাকবে, বিজেপির গভর্নমেন্ট আসার কোনো চান্সই ছিল না। তখন আমি বিজেপিতে জয়েন করেছিলাম। এর জন্য আমি পার্টি যে পাওয়ারে আছে তার সঙ্গে যে পাওয়ারে আসবে জয়েন করব সেটা কথা না। আমরা কংগ্রেসে যখন আমরা ছিলাম তখন আজকের যে মুখ্যমন্ত্রী এবং আমরা যারা ছিলাম এই আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা শুনতে না, উনি একটা গ্রুপিং হয়ে গেছিল এবং ওই গ্রুপিংয়ে গিয়ে আমাদের প্রবলেম ছিল যে আমাদের কাজ হতো না তখন। যার জন্য আমরা সবাই মিলে আমরা যে গ্রুপ আছি আমরা গ্রুপে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিজেপিতে জয়েন করব। এবং আপনারা সবাই জানেন যে কংগ্রেসের বিধায়ক 9 জন, এর মধ্যে আমি একজন এবং হিমন্ত বিশ্ব, মাত্র 10 জন বিধায়ক আমরা বিজেপিতে জয়েন করেছিলাম। তখন আসামে বিজেপি সরকার আসবে কি 99% মানুষ বলছে যে কংগ্রেসের গভর্নমেন্ট আসবে। তখন আমি বিজেপিতে জয়েন করেছি এবং আমার বিশ্বাস ছিল যে আমরা এখানে কাজ করলে বিজেপির গভর্নমেন্ট আসবে। এই জন্য আমি বিজেপি গভর্নমেন্ট জয়েন করেছি, আর কিছু না, পাওয়ারের সঙ্গে না। প্রথমে ধন্যবাদ জানাই ব্রাকণ্ঠ পরিবারকে, ধন্যবাদ জানাই আমার এমপি স্যারকে। উনি আমাদের হোম জিপির মানুষ, আমরা বিদ্যানগর জিপির মানুষ। উনি হচ্ছেন 2 নম্বর ওয়ার্ডের, আমরা হচ্ছি 8 নম্বর ওয়ার্ডের মানুষ। উনি প্রথমে আমাদের জিপির প্রেসিডেন্ট ছিলেন, এরপরে এমএলএ হয়েছেন, এরপরে ডেপুটি স্পিকার হয়েছেন, এখন তিনি হচ্ছেন লোকসভার এমপি। আমরা আনিফুর থেকে মুকামর বন থেকে রুফাগ্রাম ফকরুগ্রাম হয়ে যে রাস্তা গেছে, এই রাস্তাটি প্রথমে আনিফুর থেকে চান্ডিঘাট হয়েছে ব্লক। উনি আমাদেরকে যে এখানে গিয়ে পঞ্চায়েত ইলেকশনের সময় বলেছিলেন যে রাস্তাটি হয়ে যাবে ব্লক লাগিয়ে, তখন পর্যন্ত রাস্তাটি ব্লক হয়নি এবং এখন একটু মাটি সেন্ট্রি পড়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে পেক হয়ে যায় রাস্তার মধ্যে। দেখেন, আমি প্রথমেই বলেছিলাম যে আমি
বিধায়ক যখন হয়েছি তখন আনিপুর থেকে আমি নিজে পায়ে হেঁটে আসতাম ওই বিধাননগরে। আজকে আমূল পরিবর্তন হয়ে গেছে এবং ওটা ছিল ইএনডির অবস্থা আপনারা জানেন, আমি দেখেছি যে পট করে সেটা ব্লক করা যাবে না। আগে ইএনডিটাকে স্ট্রেংথেনিং করতে হবে, রাস্তার মতো মজবুত বানাতে হবে, যেটা চাঁদনীঘাট পর্যন্ত হয়েছে। এখন নেক্সট যে পোর্শনগুলোতে মাটির কাজ চলছে, এই মাটির কাজ মানে ইএনডি স্ট্রেংথেনিং করার পরে 1-2 বছর লাগবে, সেটা বসবে। এবং আপনারা জানেন যে আমাদের আসাম গভর্নমেন্ট একটা প্রপোজাল নিয়েছে যে যতগুলো ইএনডি আছে সবটিকে পাকা করা হবে। এটা একটা স্কিমই আছে, এটা অসমিয়াত আছে মথাউরি পকীকরণ আঁচনি। মথাউরি মানে এনডি, এটাকে পকীকরণ আঁচনি একটা নাম দেওয়া হয়েছে। এবং ওটার এই স্কিমের আন্ডারে এগুলা ইএনডি স্যাংশন হচ্ছে পকীকরণ। আপনার যে ইএনডি আছে মোকামেরগঞ্জ ফকিরা গ্রাম, সেটার এখন মাটি দেওয়া হচ্ছে, সেটা স্ট্রেংথেনিং করা হচ্ছে। স্ট্রেংথেনিং করার পর সেটার মধ্যে ব্লক বসানো হবে, আপনার একটা রাস্তা ব্লক হবে। এমপি মহোদয়ের কাছে আরো একটা প্রশ্ন হইল গিয়া যে আপনার লোকসভা সমষ্টির যেটা স্টার্টিং পয়েন্ট ফার্স্ট গ্রামের এই সাইড থেকে লইয়া বদরপুরের এখানে একটা রেলওয়ে ক্রসিং আছে, যে ক্রসিংও ডেইলি যখন ট্রেন ক্রস করে অলমোস্ট 15 to 20 মিনিটস এখানে ওয়েট করতে লাগে মিনিমাম। কোনো সময় আরো বেশিও লাগে, 45 মিনিটস 1 ঘন্টা পর্যন্ত কোনো সময় এখানে হয়। এখানে মানুষের খুব বেশি যারা মানে বদরপুর বা করিমগঞ্জ শিলচর মানে যারা যাতায়াত করেন সবসময় তারা জানেন, সবসময় মানুষের এখানে একটা ট্রাফিক লাগে, একটা সমস্যা হয়। একটা সেম ওয়ে রিসেন্টলি কয়েকদিন থেকে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, একটা হইল গিয়া বারিগ্রাম রেলওয়ে ক্রসিং আর একটা হইল গিয়া খাইস্টগ্রামের এখানে যে রেলওয়ে ক্রসিং আছে। এই 3টা জায়গা আর এই হাইওয়ে মানে আরো 2-1টা ক্রসিং আছে, বাট এগুলো এই ধরনের সমস্যা হয় না। বাট এই 3টা জায়গা তারই এই যে রেলওয়ে ক্রসিং এর যে অ্যাপ্রোচ যেটা এটা অত বেশি খারাপ হয়েছে, 15-20 মিনিট 30 মিনিট 40 মিনিট পর্যন্ত এখানে মানে গাড়ি খাড়া করিয়া রাখতে লাগে মানুষের, যে কারণে অনেক অসুবিধা হয়, অনেক রোগী লিগে যাইতেও মানুষের অনেক সমস্যার সম্মুখীন হইতেও হয়। এই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিছেন নি? যদি নেইতে আপনি এটা খুলাসা করেন মানে কিতা পদক্ষেপ নিছেন, আর যদি নেই না তাইলে এখনো পর্যন্ত কেন আপনি এটা নিলেন না? আচ্ছা, এটা আমি নিজেই দেখেছি করিমগঞ্জেতে রেল ক্রসিং এর সামনে ব্লক যেটা বসিয়েছে কয়েকটা খুবই খারাপ, এবং কিছুটা আরবি বা রিভিউর দরকার আছে অনেক জায়গা রাস্তা ক্রসিং এর। এই যে রাস্তা ক্রসিং এর সেটা নিয়ে আমি জিএম এর সঙ্গে এই কয়েকদিন আগে আমি নিজে গিয়েছি, গিয়ে ওখানে জিএম এর সঙ্গে আমি কথা হয়েছে এবং উনি সঙ্গে সঙ্গে ডিআরএমকে বলেছেন লামডিং কনস্ট্রাকশনে যেটা আছেন যেটা কাজ করার উনাকে উনি বলে দিয়েছেন। এবং আমি নেক্সট উইকে আমি নিজে আবার ডিআরএম এর কাছে যাব। উনি জিএম এর কাছে গিয়েছিলাম, জিএম বলেছেন সেটা ডিআরএম এ করবেন এবং উনি ফোন করে দিয়েছেন অলরেডি, ওনারা প্রস্তুতি আছেন। এবং আমি বলেছি আমি নিজে একবার ডিআরএম এখানে যাব, নেক্সট উইকে আমি যাব লামডিং এই ডিআরএম এর কাছে এই কথাগুলো নিয়ে। এবং কথা অলরেডি জিএমকে দেওয়া হয়ে গেছে, সেটা খুব তাড়াতাড়ির মধ্যে সেটা ভালো হবে এবং আন্ডার রেলওয়ে যেটা রাস্তা সেটাও এটা ক্লিয়ারেন্সের জন্য আমি যাব এবং সেটা কাজ করব। ধন্যবাদ। তো আপনারা মানে অবগতির লগে আর একটা ইনফরমেশন শেয়ার করি, আর আমরা আজকের প্রোগ্রামের যে স্পন্সরশিপ দিয়েছেন সেটা হলো প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল এন্ড ইংলিশ মিডিয়াম স্কুল সায়েন্স আর্টস কমার্স বদরপুর। তো আপনারা নিশ্চয় জানেন রিসেন্টলি যে এইচএসর যেটা রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে সমগ্র আসামের মধ্যে 3 নম্বর র্যাঙ্ক যেটা এটা আমরা বরাকবেলি পাইছি। আর এই বরাকবেলির এই প্যারাগনের একটা ইউনিট হইল গিয়া প্যারামাউন্ট স্কুল কইয়া হাইলাকান্দি, এই স্কুলে 3 নম্বর র্যাঙ্কটা পাইছি আসামের মধ্যে। এটার লগে জোরদার একটা হাততালি দেন, কারণ এটা আমরা বরাকর একটা গর্ব। এই স্কুলটা এই স্কুলের ম্যানেজমেন্ট থেকে লইয়া সবর হার্ড ওয়ার্কের কারণে আজকে আমরা পুরা আসামের মধ্যে 3 নম্বর র্যাঙ্কটা পাইছি। আর এই প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষরে ধন্যবাদ জানাই আর আমরা স্পন্সরশিপ দেওয়ার লগে। আজ আমার প্রশ্ন হলো, আমাদের বরাক উপত্যকার তথা করিমগঞ্জ জেলার প্রায় 80% মানুষ মিজোরামে থাকে। আগে মিজোরামের পারমিটগুলো বানাতে মাত্র 2000 টাকা লাগতো। বর্তমান অবস্থায় একজন শ্রমিক মানুষ তার পারমিট বানাতে 10,000 টাকা প্রয়োজন হয় এবং 6 মাস পর পর তা রিনিউ করার জন্য মিজোরাম সরকার আদেশ দিয়েছে। তাহলে আপনি আমাদের আসাম সরকারের একজন মাননীয় সাংসদ, এ ব্যাপারে আপনি কি করলেন বা কি করবেন আপনার কাছ থেকে স্পষ্টীকরণ চাই। সেটা আমার নলেজও ছিল না আগে, এখন আমি এটা পেয়েছি বা সেটা আমাকে আগে কেউ বলেনি। সেটার ব্যাপারে যেটা স্টেপ নেওয়ার দরকার সেটা আপনার সঙ্গে মিলে কি করতে হয়
সেটা আমি করব, সেটা আমার নলেজে কিন্তু ছিল না। মাননীয় সাংসদ মহোদয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন। বরাক উপত্যকার সবচেয়ে বড় রেল জংশনের মধ্যে একটি রেল জংশন হচ্ছে বদরপুর, সেটা আমাদের করিমগঞ্জ জেলার অন্তর্ভুক্ত, এবং করিমগঞ্জ জেলার একটি ঐতিহ্যমণ্ডিত ঐতিহ্যবাহী স্থান হচ্ছে বদরপুর রেল শহরটি। সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, এবং এখানে মানে করিমগঞ্জ জেলার ঐতিহ্য বিজড়িত রয়েছে। কিন্তু বিগত কয়েকদিন আগে দেখা গেল যে ডিলিমিটেশনের নামে করিমগঞ্জ জেলা থেকে ঐতিহ্যবাহী বদরপুরের কয়েকটি স্থানকে নেওয়া হলো। এতে আপনি কি করলেন, আপনার প্রতিক্রিয়াটা কি? না, রেল স্টেশন যেটা আছে বদরপুর, সেটা তো বদরপুরই আছে, বদরপুর থাকবেই। সেটা যেটা কাছাড়ের দিকে যাওয়ার কথা, যেটা নোটিফিকেশন হয়েছে, সেটা আমরা অবজেকশন দিয়েছি, এখনো ফাইনালি হয়নি। বাট ডিলিমিটেশন যখন হবে তখন দেখা। এখন তো ডিলিমিটেশন কানে কানে মনে মনে শোনা যাচ্ছে ডিলিমিটেশন হবে, প্রপারলি গভর্নমেন্ট তো এখনো নোটিফিকেশন করেনি ডিলিমিটেশনের। গতিকে ডিলিমিটেশন হওয়ার আগেই মানুষ এমনি এমনি প্রশ্ন করছে, কতটুকু সত্য কতটুকু না কেউই জানে না, কারণ গভর্নমেন্টের নোটিফিকেশন এখনো হয়নি। তো ডিলিমিটেশন হওয়ার আগে বা পরে দেখা যাবে সেটা কি হয়। এখনো তো খালি কানে কানে শোনা যাচ্ছে ডিলিমিটেশন হয়ে যাচ্ছে, অমুক দিকে অমুক চলে যাচ্ছে, খালি কথায় শোনা যাচ্ছে, কিছু গভর্নমেন্টের কিছু নেই। কিন্তু ধন্যবাদ। এমপি মহোদয়ের কাছে আরেকটা প্রশ্ন, যে করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ কইতে করিমগঞ্জ থেকে স্টার্ট করিয়া আপ টু ত্রিপুরা বর্ডার পর্যন্ত, বা এইদিকে যে আনিপুর নিবিয়া ছেড়াগি পর্যন্ত, এইখানে সব মানুষের যদি কোনো গুয়াহাটি, দিল্লি, বেঙ্গলোর, মুম্বাই যাইতে হয়, তাহলে ট্রেনটা ক্যাচ করতে লাগে গিয়া নিউ করিমগঞ্জ বা বদরপুর থেকে। তো এটার লগে বিরাট একটা বড় একটা দাবি বহুত দিনের চলের, যে নিয়ারেস্ট যেটা মানে জংশন, এটা হইল গিয়া বারিগ্রাম। বারিগ্রাম জংশনও দূরপাল্লার যে ট্রেন যেগুলা বেঙ্গলোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, মানে যেগুলা দূরপাল্লা ট্রেন আছে, ও ট্রেনগুলার মানে 2 মিনিটের লাগি অ্যাটলিস্ট 2 মিনিটের একটা স্টপেজ মানে বারিগ্রাম। একটা দীর্ঘদিনের একটা দাবি চলে। এই দাবি সম্পর্কে আপনিও নিশ্চয়ই অবগত আছেন, আপনার কাছেও একবার না দুইবার যাওয়া হয়েছে। তো এটা এখনো পর্যন্ত এটা মানে ইয়ে হয়েছে না, দাবিটা পুরা হয়েছে না। এই ব্যাপারে আপনি কিতা করছেন বা কিতা খোড্ডা বা কিতা প্ল্যানিং আছে, ওটা আপনার কাছে জানতে চাইতে পাবিকে। ঠিক আছে, এটাও আমার নলেজে আছে এবং অনেক মানুষ অনেক দিন থেকে বলছে। সেটার জন্যও আমি জিএমের এখানে প্রপারলি গিয়েছি ওনার অফিসে, এবং গিয়ে আমি রিটেন দিয়েছি এখানে স্টপেজের জন্যে। এবং আমার আরেকটা একবার রেল মিনিস্টারকে আমি দিল্লিও বলেছি যে এটা দরকার, খুবই ইম্পর্টেন্ট স্টপেজটা। এবং ওইখানে দেওয়ার পর আমি জিএমকেও বলেছি, আবার যে আমি বলছি ডিআরএম এর কাছে যাব, সেটার জন্য আবার আলোচনা করবো যাতে এটা করা হয়। সেটা আমি এটার পেছনে আছি, সেটা করাবো আমি এখানে স্টপেজ। ধন্যবাদ। তো আপনারা আমরা যারা ভিউয়ার্স আছে, আমরা যখন জনতার আদালত আমরা স্টার্ট করছিলাম আজকে থেকে ধরে লাইন 2 মাস বা 3 মাস আগে, তখন থেকে লইয়া আজকে পর্যন্ত কন্টিনিউ আমার কাছে ডেইলি 8-10টা মেসেজ বা এরকম ফোন আইতো, যেন জনতার আদালত আমরা একটা মানে ওরকম ইয়ে করতাম, যেটা কাঠগড়াত আমরা করিমগঞ্জের মাননীয় সাংসদ শ্রী কৃপনাথ মাল্লা মহাশয় থাকতা। আর এটার বিচারকের ভূমিকাত মানে দর্শকে দেখতে চাইন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট তথা বরাকের গর্ব আমরা এই সমাজের করিমগঞ্জ, হাইলাকান্দি বা কাছাড় ডিস্ট্রিক্টের ইয়াং বা ইউথের আইকন যারা কোয়া হয় অ্যাডভোকেট এস তাফাদার স্যার থাকার লগে অনেক মানুষ আমরা রিকোয়েস্ট করছেন। তো আপনার তো রিকোয়েস্ট দেখি আমরা তান্তানোর কাছে যোগাযোগ করছি, অত ব্যস্ততা থাকার পরেও আমরা ডাকো সাড়া দিয়া বা আপনার তো আমরা হয়েছি ওরকম যে আপনার কাছে অনেক কল আর মেসেজ আর যেন আপনারে বিচারকর ভূমিকা দেখতা আর অনারেবল এমপি সাহেবরে কাঠগড়াত দেখতা। তো আমরা এই জুড়িটা আপনার তো রিকোয়েস্টের কারণে আমরা এই জুড়িটা সেট আপ করছি। এটার লগে আজকের এইখানে যে আমরা আরোপি হিসাবে আসেন এমপি সাহেব আর আজকের জাজরে একটা জোরদার হাততালি দিয়া আমরা ধন্যবাদ জানাই। আর মানে হাততালির মাধ্যমে আমরা সাড়া দেওয়ার